এই আয়োজনে আমাকে ডাকার জন্য এবং ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উনি হয়তো এসে উপস্থিত হবেন, প্রোফেসর সাহেব আছেন এবং আমার প্রিয় চিন্তক এবং মেন্টর হিসেবে শরীফুল্লাহ খান স্যার এখানে আছেন এবং আমাদের বন্ধু এখন মুফতি ফারুক আছেন। এরা সবাই চিন্তাশীল মানুষ এবং আমাদের যে অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি, আমি অনেকেরই মুখ চিনি, অনেকের সাথে অনেকবার দেখা হয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন এবং তাদের সাথে দীর্ঘকালের সম্পর্ক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় হাজির হয়েছেন সেজন্য। এবং আমার সাথে যিনি সহকারী হিসেবে কাজ করছেন কাজী মামুন হায়দার, উনিও আছেন এখানে আজকে। আমি যে একটা থিওরিটিক্যাল চিন্তার জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছি কাজটাকে, সেটার সাথে কাজ করে যাচ্ছে। ধরেন যে আমার স্লাইডে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা অদ্ভুত ইমেজ, যে অদ্ভুত ইমেজটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। সেই অদ্ভুত ইমেজটার অর্থ হওয়ার কথা, ক্যামেরার কাজ, ক্যামেরার ভিতর থেকে যে ইমেজটা ফুটে উঠলো, সেই ইমেজটা হলো কমপ্লিটলি একটা উল্টো ইমেজ। তো ক্যামেরায় যেটা রিপ্রেজেন্টেড হলো আর বাস্তবে যা ঘটলো, দুটো হচ্ছে ভিন্ন ব্যাপার। তো এই ভিন্নতার মিনিং কি? মিনিং ভয়াবহ, যেটাকে বলা যেতে পারে যে একটা কমপ্লিটলি মিসরিপ্রেজেন্টেশন, কমপ্লিটলি একটা মানুষকে ভিন্ন জায়গায় হাজির করা, ভিন্নভাবে হাজির করা। আমি একটা গবেষণা প্রকল্প ভাবছিলাম, এটা অনগোয়িং একটা গবেষণা প্রকল্প, যে গবেষণা প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে একটা তত্ত্ব ডেভেলপ করা। তো সেই তত্ত্ব ডেভেলপ করার ক্ষেত্রে যেটা আমরা কেস হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ফ্যাসিজম নামের যে ধারণাটাকে আমরা বলছি, যে ফ্যাসিস্ট জামানা, সেই ফ্যাসিস্ট জামানা কিভাবে টিকে থাকলো, সাস্টেন করলো, তার কি কি উপাদান আপনারা হয়তো এখন অনেকেই জানেন, কি কি উপাদান তার সাথে যুক্ত ছিল। তো আমি দেখলাম যে বাংলাদেশে সাংবাদিকতা, যেটাকে আমরা একটা তথাকথিত মানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নানানভাবে সংজ্ঞায়িত করে থাকি, তার বাইরে একটা বিশেষ ধরন হয়তো ডেভেলপ করছে। আমি আপনাদের সাথে কয়েকটা কেসের কথা বলবো প্রথমত। সেই কেসগুলোর উদাহরণ একটু ব্যাখ্যা করে তারপরে আমি বলবো যে আমি খুবই নিবিড়ভাবে 22 জন সাংবাদিকের সাথে আমরা একটা ইন্টারভিউ করেছি। যদিও সেই যাদেরকে আমরা ইন্টারভিউ করেছি তারা সবাই বাংলাদেশের প্রধান মিডিয়া হাউসের একদম টপ লেভেলের কিছু সাংবাদিক, এবং আমি তাদের কারোর নাম এবং পরিচয় আপনাদেরকে বলবো না, কারণ তাদের নিরাপত্তা এবং গোপনীয়তা সেই দুটোই আমাদের রক্ষা করা দায়িত্ব। তো সেই সাক্ষাৎকারের পরে, মানে সাক্ষাৎকারের আলোচনার পরে আমরা সাক্ষাৎকারে কি পেলাম, তারপরে আমি যেটা করবো, তিনটা ধাপে আসলে তারপরে যেটা করবো সেটা হলো যে এর থিওরিটিক্যাল এবং হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন কি দাঁড়াতে পারে, জার্নালিজম বলতে আমরা আসলে কি বুঝি এবং কেন আজকের এই বিশেষ ধারার সাংবাদিকতাকে আমরা শিকারী সাংবাদিকতা নামে চিহ্নিত করছি, এবং এই প্রবণতাটা কি কি ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। মানে তিনটা ধারা, তিনটা অংশের সেকশন। প্রথম সেকশন হচ্ছে যে কয়েকটা কেস, দ্বিতীয় সেকশন হচ্ছে যে এই কেস অ্যানালিসিস করার পরে আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলছি তখন কি আমরা পেলাম, এবং তৃতীয় পর্যায়ে হলো যে এর তাত্ত্বিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা, যে কারণে আজকে শিকারী সাংবাদিকতা বলছি। তো প্রথম কেস হলো আপনাদের খুবই প্রমিনেন্ট একটা কেস, আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় স্লাইড আমি একটা দেখাচ্ছি, এই স্লাইডটা হয়তো আপনারা সবাই মনে থাকার কথা। এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছেন যে বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাকে মাছ মাংস এবং স্বাধীনতা চাই। কথাটা তো ধরেন যে যখন এটা ঘটনাটা ঘটছে 23 সালের 26শে মার্চে এই ফটোকার্ডটা প্রথম আলোচনা। আমি তো অডিয়েন্সে একটু সাইলেন্স আশা করতে পারি, কিংবা ক্যামেরাম্যান বা অন্যরা যারা আছেন
সাইলেন্স আশা করতে পারি? জি, থ্যাংক ইউ। তো এই কেসটা আপনি একটু খেয়াল করে দেখেন যে এই 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 যে ফটো কার্ডের মধ্যে ভুলটা কোথায় আছে? আদৌ কি কোনো ভুল আছে? এই ফটো কার্ড ছাপা হওয়ার সাথে সাথে সরকার এবং মিডিয়ার একটা অংশ খুবই সোচ্চার হয়ে উঠলো যে প্রথম আলো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে। এবং দ্বিতীয় দিনে আপনি দেখবেন যে 71 টিভি একটা রিপোর্ট করেছে 10 টাকার বিনিময়ে একজন একটা বাচ্চা ছেলেকে দিয়ে মিথ্যা বলিয়েছে প্রথম আলো। তো এখন ছবিটার দিকে যদি আপনি খেয়াল করেন, এই ছবিটার মিনিংটা কি? এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কি মিন করতে পারে? একজন ক্যামেরাম্যান যখন ক্যামেরা ফোকাস করে, সেই ফোকাসটা কোথায়? আপনি দেখেন ক্যামেরা ফোকাসটা আছে কিন্তু আপনার আমাদের মনুমেন্টের উপরে, এবং যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে সেই বাচ্চাটার কোনো ফ্রন্টাল ইমেজ এটা না। তার মানে ফোকাস করছে কি অন্য কিছু, এবং একটা স্টেটমেন্ট হাজির করছে ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। এবং এই কথাটা তখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের মানুষরা খেতে পাচ্ছে না, এবং এটা হাজার হাজার শেয়ার হতে শুরু করেছে। ফলে প্রথম আলো টার্গেটেড হয়ে গেল এবং প্রথম আলোর বিরুদ্ধে নেমে পড়লো একই সাথে এডিটর স্কিল, 71 টিভি, সময় টিভি এবং আরো অনেকগুলো টিভি। এবং তারা বললো যে এই রাষ্ট্রবিরোধী তৎপরতার জন্য প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে হবে না, তাদেরকে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। এবং আমরা দেখবো যে 10 এপ্রিল প্রথম আলোর বিরুদ্ধে পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন প্রথম আলো শুধু আওয়ামী লীগের শত্রু না, প্রথম আলো দেশ এবং জনগণের শত্রু। প্রথম আলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি। এবং তারপরে মামলা হচ্ছে, মানিককে গ্রেফতার করা হচ্ছে এবং আরো অনেক কিছু। তো এই যে প্রবণতা যে একটা যেটা কোনো নিউজ না, সেটাকে নিউজ হিসেবে হাজির করলো প্রথম ইত্তেফাক 71 প্রথমত, এবং তারপরে অন্যান্য মিডিয়াগুলো একসাথে তাল মেলালো। এডিটর্স গিল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আরো হাজার হাজার সমিতি একসাথে নেমে পড়লো প্রথম আলোকে খায়। দ্বিতীয় একটা ঘটনার কথা আপনাদেরকে বলি, যে দ্বিতীয় ঘটনাটা আমি এই এলাকায় সংক্ষেপে আলোচনা করবো, কারণ আমি একটু তাত্ত্বিক আলোচনাটার দিকে বেশি যেতে চাইবো, পরের ঘটনার দিকে বেশি যেতে চাইবো। দ্বিতীয় ঘটনাটা আপনারা খেয়াল করেন যে হেফাজতের তৎকালীন আমির মামুনুল হক, তাকে রিসোর্টে ধরা হয় এবং তার সাথে একজন নারী ছিল নারায়ণগঞ্জের কোন এক রিসোর্টে। এবং এই যখন ধরা হচ্ছে, খুব ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই সময় ওখানে আওয়ামী লীগের লোকজন আছে, ছাত্রলীগের লোকজন আছে, গোয়েন্দা সংস্থার লোকজন আছে, এবং একটা প্ল্যানফুল ইভেন্ট। এটা হচ্ছে এপ্রিলের 3 তারিখ, কিন্তু ঘটনার সূত্রপাত কিন্তু সেদিন না। এটা হচ্ছে 21 সালের আবার 21 সালের 26শে মার্চের ঘটনা। এদিন কি ঘটেছে? 21 সালের 26শে মার্চে এবং তার আগেও মামুনুল হক নরেন্দ্র মোদী যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আসছেন, এটার প্রতিবাদ দেখেছেন। তিনি যে একা নেমেছেন ব্যাপারটা এরকম না, আমরা অনেকেই নেমেছি। নরেন্দ্র মোদীকে আমরা মনে করি যে তিনি হচ্ছেন একজন বুচার, সেই গুজরাটের কসাই, এবং উনি ভয়ানকভাবে মুসলিম বিদ্বেষী, এবং এক কথা আমরা এখন জানি যে উনি বাংলাদেশ বিদ্বেষী বটে। আর কারো তো ভুল থাকার কোনো কারণ নেই যে উনি বাংলাদেশ বিদ্বেষী। বাংলাদেশের স্বাধীনতাকে উনি সম্মান করেন না, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না, এই বিষয়ে তো আমাদের কারো কোনো দ্বিধা কিংবা সন্দেহের কোনো অবকাশ থাকার কথা না। ফলে সারা বাংলাদেশে একটা প্রোটেস্ট করছে, এবং এর মধ্যে মামুনুল হক তিনিও প্রোটেস্টে সামিল হয়েছেন। 26শে মার্চে তারা একটা বড় প্রোটেস্ট করেছে এখানে ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে, এবং আমাদের এদিকে আরো চিটাগং পর্যন্ত নানান জায়গায়। এবং ওই দিনের যে প্রোটেস্ট র্যালিগুলো হয়েছে, সেই প্রোটেস্ট র্যালিগুলোতে ইনফ্যাক্ট 19 জনকে খুন করে ফেলা হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে 19 জন 26শে মার্চের ঘটনায়। কিন্তু এই ঘটনায় কিন্তু যে, এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 26শে মার্চে উনি যখন বাইতুল মুকাররমের সামনে কথা বলছেন, তো তিনি তখন বলছেন যে যদি সরকার আমাদের কথা না শোনে বাংলাদেশ হবে আফগান। তো এরকম কথা বলার পরেও তাকে গ্রেফতার করা হচ্ছে।
স্ট্র্যাটেজি যেটা নেওয়া হচ্ছে সেটা হলো যে তার ব্যক্তির জীবন, সেই ব্যক্তি জীবনের ঘটনাকে ফোকাসে নিয়ে আসা হচ্ছে। প্রথমত গোয়েন্দা সংস্থা, ছাত্রলীগ, যুবলীগ এরা যুক্ত থেকেছে, সাংবাদিকরা ওখানেও সামিল ছিল। এবং ওই দিন যখন সন্ধ্যার সময় মামুনুল হক ওই রিসর্ট থেকে ছাড়া পাচ্ছেন, এই সময় উনি ফোন কলে একটা ফোনে, পার্সোনাল ফোনে তার বউকে একটা ফোন করে যে এখানে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম, আমি বেরিয়ে এসে আমি ফিরে এসে তোমাকে বিস্তারিত বলছি। এই ফোন কলটা ইন্টারসেপ্ট করা হয় এবং 3 তারিখে বিকেল 3 তারিখে রাতে বেলায় বোধহয় 3-4 ঘন্টা পরে এই যে ফোন কলটা যে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম এটা করেছি, আমি সে ব্যাখ্যা করছি, এই কথাটা আবার ৭১ টিভি প্রচার করে। কথা হলো যে ৭১ টিভি এই ইনফরমেশনটা কোথায় পেল? একটা পার্সোনাল ফোন কল, আমি আমার বউকে ফোন করছি, সেই ফোন কল কোথায় পেল? কে সরবরাহ? তার মানে দাঁড়ায় যে প্রথম আলো, ইত্তেফাক সরাসরি আপনার যুক্ত ছিল হলো যে এই নিউজ ম্যানুফ্যাকচারিং এবং মামুনুল হককে শায়েস্তা করতে হবে এই তৎপরতার সাথে। মামুনুল হককে শায়েস্তা করতে হবে কেন? আপনারা দেখবেন যে কওমি জননী হয়েছেন শেখ হাসিনা থেকে শুরু করে নানা কিছু হয়েছে, হেফাজতে ইসলামকে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু মামুনুল হক যখন আমি বলেন তারপর থেকে উনি একটু সমালোচনামূলক কথাবার্তা বলতে শুরু করেছেন, ফলে উনি টার্গেটেড হতে শুরু করেছেন। এবং 21 সালের 26শে মার্চের পরে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যে মামুনুল হক আর সরকারের কথা শুনছে না, ফলে এই ভদ্রলোককে এবার শায়েস্তা করতে হবে। ফলে এই ঘটনা হলো, তার কেলেঙ্কারিকরণ ঘটলো, যে ঘটনায় তাকে গ্রেফতার করা উচিত বা অনুচিত, সরকার যদি মনে করে এই প্রতিবাদের কারণ উচিত তাহলে সেটা করতে পারে, কিন্তু তা না করে একটা নারী কেলেঙ্কারিকে তাকে যুক্ত করে ফেলা হচ্ছে। এবং আপনারা যদি রিপোর্ট কাভারেজ গুলো দেখেন যে কিভাবে শব্দগুলো, বাক্যগুলো তৈরি করা হচ্ছে, যে মামুনের কয়টা বউ, কতগুলোর সাথে তার সম্পর্ক, নানান কিছু খুবই ইন্টারেস্টিং আপনি এই ব্যান্ডগুলো পেতে থাকবেন। তো মামুনের দোষ যাই থাক না কেন যে আগের ঘটনায়, কিন্তু যেভাবে গ্রেফতার করা হচ্ছে, যেভাবে শায়েস্তা করার প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা ছিল এরপরে আরেকটা কেস আপনি যদি দেখেন, এরপরের কেসটা আপনি যদি দেখেন, সেটা আমি বলবো যে আনভিরের মুনিয়া মারার কেস। এই ঘটনাটা কি ঘটল যে ওই একই সালে 21 সালের অগাস্ট মাসের 3 তারিখে আমরা একটা দেখলাম যে একটা গুলশানের একটা হোটেল, একটা পশ একটা বাংলোতে কিংবা ফ্ল্যাটে একটা ডেড বডি, একটা কিশোরী মেয়ের ডেড বডি। এবং সেই ডেড বডি আমরা জানতে পারলাম যে এ হচ্ছে আনভিরের প্রেমিকা ছিল। তো মারা গেছে যে কারণে সে কথাগুলো আপনারা জানেন সবাই যে। এবং এই ডেড বডি পাওয়ার পরে আমাদের মিডিয়ার কাজটা কি করেছে? প্রথম যে স্টোরি তারা মেক করেছে যে একটা মেয়ে একটা ফ্ল্যাটে সুইসাইড করেছে। কোথাও বলা হয়নি যে এই সুইসাইডের সাথে যুক্ত কেউ ছিল কি ছিল না। সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন কথা বলতে শুরু করেছেন যে বসুন্ধরার এমডি আনভিরের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, তখন কয়েকটা মিডিয়ায় আনভিরের নাম আসেনি কখনো। কোনো এক প্রখ্যাত কর্পোরেট হাউসের এমডি প্রেমিকা বলে বলা হচ্ছে, এরকম কয়েকটা মিডিয়া বললো, তখনও কিন্তু আনভিরের নাম আসেনি। আরো কথা উঠলো, তখন আনভিরের নাম মিডিয়াতে চলে আসলো। এরপরে আনভিরের নাম আসার পরে শুরু হলো একটা উল্টো চরিত্র হননের প্রক্রিয়া। আপনারা দেখবেন যে বেশ কিছু মিডিয়া যে মুনিয়া তার বোনের লোভী হয়েছে থেকে শুরু করে, মুনিয়া কিভাবে অর্থ বাগিয়ে নিত থেকে শুরু করে, মুনিয়ার আরো কত প্রেম ছিল, সেগুলো দেশ রূপান্তর এবং কয়েকটা মিডিয়া একটানা রিপোর্ট করতে। এবং মজা হচ্ছে যে মুনিয়ার বোন একটা মামলা করেছিল, সেই মামলায় আনভিরকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই আনভিরকে কিন্তু একবারও, তারপরে 3 মাসে আনভিরকে একবারও পুলিশ ইন্টারোগেট করে। এবং ফাইনালি যখন এফআইআর করেছে তখন আনভিরের নামটা বাদ পড়ে গেছে। তো এই যে আনভিরের নামটা বাদ পড়ে গেল এবং মুনিয়ার
চরিত্র হনন করা হলো। একজন বলেন যে যদি আমি সাংবাদিকতার এথিক্সে বলি তাহলে আমাকে বলতে হবে যে যে মারা যায়, যে খুন হয়, মূলত একজন সাংবাদিকের অবস্থান হওয়ার কথা তার পক্ষে। কিন্তু আমাদের বেশিরভাগ মিডিয়া কি করলো, তারা আনভিরের অবস্থান নিল এবং মুনিয়া কত বড় অপরাধী এবং দুশ্চরিত্র এবং অর্থলোভী তার পরিবার, এই গল্পটা বলতে শুরু করলো। এবং মূল যে ফোকাসের জায়গাটা থাকা দরকার, যে আনভির কিভাবে তাকে ফোর্স করেছে, কিভাবে তাকে হুমকি দিয়েছে, যে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ব্যাপারগুলো তারা হাইড করে গেল। তো এটা আরেকটা কেস, এবং আমরা মিডিয়া অ্যানালিসিস করে দেখেছি যে কি পরিমাণ রিপোর্ট সেখানে থাকা। এরপরে চতুর্থ যে কেসটা আমরা অ্যানালিসিস করেছি, সেই কেসটা হলো আপনার পরিমণির কেস। পরিমণির কেসও হচ্ছে আপনার এই 21 সালে পরিমণির কেসটা হচ্ছে যে পরিমণির ঘটনাটা কি ছিল। পরিমণির বাড়িতে হঠাৎ র্যাব একদল সাংবাদিক নিয়ে, এবং সবগুলো ঘটনা, আমি যে ঘটনাগুলো বলছি সবগুলো প্রাইম টাইম নিউজকে টার্গেট করে করা হয়েছে, যে লাইভ প্রচার করা হচ্ছে, পরিমণির ঘটনা লাইভ প্রচার করা হচ্ছে, মামুনুল হকের ঘটনা লাইভ প্রচার, কাণ্ড লাইভ প্রচার করা হচ্ছে, সবই লাইভ প্রচার করা হচ্ছে। এবং এই যে পরিমণির ঘটনাটা কি ঘটলো, যে পরিমণির বাড়িতে তারা মাদক অনুসন্ধানে গেল, এবং সে সাথে এক গাদা সাংবাদিক, ক্যামেরাম্যান, একটা হুলস্থুল কাণ্ড। আমার ধারণা পরিমণিকে থানায় রাখলে তো যেতে পারতো, যে তোমার নামে এরকম অভিযোগ আছে, কিংবা একজন বা দুজন পুলিশ যে এটা করতে পারো। কিন্তু একটা বিশাল ঘটনা ঘটলো, যে পরিমণির বাড়িতে যে তার সকল কিছু তছনছ করা হলো, এবং পরিমণি তখন আশ্রয় চেয়ে বসলো তার ফলোয়ার এবং ফ্যানদের কাছে, এবং পরিমণির বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে মামলা, সে তার বাড়িতে ট্রাক পাওয়া গেছে। এবং তারপরে রিপোর্ট হতে শুরু করলো মিডিয়াগুলোতে, দেখলো যে পরিমণি বাড়িতে প্রতিদিন, এটা কি নাইট ক্লাব নাকি বাসা বাড়ি, পরিমণির বাড়িতে প্রতিদিন ডিজে পার্টি। তারপরে পরিমণির আরো স্টোরি আছে, যে পরিমণির সাথে এবার যুক্ত করা হলো যে পরিমণির সাথে অন্যান্য যে নায়িকারা, যাদেরকে আমাদের দিদি হারুন রাতের রানী বলে চিহ্নিত করলেন, যে রাতের রানীদের যে নেক্সাস, তারা কিভাবে বড় লোকদের কে ফাঁসায় এবং বড় লোকদের বিপদে থাকে। তো এই রিপোর্ট আপনার কয়েকশো রিপোর্ট আমরা দেখলাম যে মিডিয়াতে সাহায্য হলো। এবং যেটা ইন্টারেস্টিং, যে পরিমণির আসলে ঘটনাটা কি ঘটেছে, এর পেছনে আপনাকে আরো 2 মাস যেতে হবে। 2 মাস আগে বোট ক্লাবে একটা ঘটনা ঘটে। বোট ক্লাবের একজন সদস্য, তার নাম কেন, নাসির সাহেবের সাথে পরিমণির একটা ঝামেলা হয়। পরিমণি অভিযোগ করেন যে নাসির তাকে রেপ করার চেষ্টা করেছে, সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করেছে। তো এখন নাসির এটা প্রতিশোধ নিচ্ছে, এবং নাসিরকে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের খুবই বিখ্যাত যে মানে র্যাবের ডিজি বেনজির আহমেদ, তার বন্ধু। তো সেহেতু পরিমণির মুক্তি পাওয়া মুশকিল, এবং পরিমণিকে যখন শায়েস্তা করা হচ্ছে, তখন এই যে দিদির সাথে যারা দিদি, তার বন্ধু এবং এদের সাথে যারা যুক্ত হচ্ছে, তারা হলো যে সাংবাদিক। তো সাংবাদিকরা পরিমণিকে বিভিন্ন নামে, যে পরিমণি হচ্ছে প্রতিদিন দিনের পর একদিন পর এক একটা করে প্রেমিক বদলায়, পরিমণির যে নোংরা অতীত, পরিমণির এর আগে কতগুলো বিয়ে ছিল, পরিমণির শারুন চৌধুরীর সাথে কি করেছিল, সকল কিছু মিডিয়াতে আসতে শুরু করলো। এবং পরিমণিকে আমরা দেখলাম যে একটা খুবই কুৎসিত চরিত্র হিসেবে হাজির করার চেষ্টা করা। নারী এবং কেলেঙ্কারিকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, মদ এবং নারী, এবং এই দুইটা উপাদান সবসময় আমাদের গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, যে একজন কাউকে আমরা টার্গেট করছি, তার বিরুদ্ধে একসাথে সাংবাদিক, মানে গোয়েন্দা সংস্থাগুলো কিংবা সরকারের কোনো একটা স্টেক হোল্ডার, ব্যবসার কোনো একটা স্টেক হোল্ডার এবং সাংবাদিকদের একটা অংশ একসাথে নেমে পড়ছে, এবং একসাথে নেমে পড়ে তাকে ডিভাইস করার চেষ্টা করছে, তো কিংবা তাকে ভিলিফাই করার চেষ্টা করছে, জেলে ভরার চেষ্টা করছে। আপনারা জানেন যে মামুনুল হক, তার বোধহয় 7-8 দিন পরে জেলে গেল, পরিমণি তার কয়েকদিন পরে জেলে গেল।
তারপরে তারপরে মুনিয়ার কেসটাতে আর কোনো মামলায় আনালো না, এবং প্রথম আলোর যে বিরুদ্ধে যে ঘটনাটা ঘটলো, প্রথম আলো যদি মানহানি মামলা করতো, সেই মামলায় যে কোনো রিড্রেস পেত তা হওয়া সম্ভব ছিল না। বরং যেটা ঘটেছিল তার পরের কয়েক মাসে, যে প্রথম আলোর ডিজিএফআই সেখানে অ্যাটাক করতে, প্রথম আলোতে ছাত্রলীগের লোকজন অ্যাটাক করেছে, এবং প্রথম আলোকে ডিজিএফআই লোকজন যে বলেছে আপনারা মালিকানা ছেড়ে দিবেন। এটা হলো যে প্রথম আলোর মানে মানে তো কি আলাপ চলবে। আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমাদের মাঝখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা আসলে অনুষ্ঠানের মাঝে আছি, আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করছি। তাকে ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমিও ওনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় এসে হাজির হয়েছেন। আমি একটু রিক্যাপ করে দিই যে আমি প্রথমবার শিকারী সাংবাদিকতার কয়েকটা কেস ইতিমধ্যে আলোচনা করেছি, এবং এই যে কেসগুলো আমি দেখলাম, এই কেসগুলোর যদি আমি পেছনে তাকাই, আমি দেখবো যে এই সাংবাদিকতার ম্যানিফেস্টেশন ঘটেছে প্রথমত। আমি ব্যক্তিগতভাবে যখন লক্ষ্য করেছি সেটা হলো যে 2007 সালে যখন ধরেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জলিলকে ধরা হচ্ছে, তখন মিডিয়াতে একাধিক রিপোর্টে সাহায্য হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা বাড়ছে। শেখ হাসিনাকে যখন ধরা হচ্ছে, তার বিরুদ্ধে একাধিক রিপোর্ট এসে হাজির হচ্ছে, গোয়েন্দা প্রডিউস রিপোর্ট, এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। খালেদা জিয়ার ক্ষেত্রে একই ঘটনা, তারেক জিয়ার ক্ষেত্রে একই ঘটনা। তো এই প্রবণতাটা তখন বিস্তৃত হতে পারে, কিন্তু এই প্রবণতাটা আমি দেখতে পাবো যে আমি যে কেসগুলো আলোচনা করলাম, এই কেসগুলোর ক্ষেত্রে একদম পরিষ্কার। তো আমরা দেখতে পাই যে প্রতিটা কেসের বেলাতে কোনো না কোনোভাবে মিডিয়ার একটা অংশ বা কয়েকটা অংশ এবং তারা প্রিডেটরি ভূমিকা বা শিকারী ভূমিকায় অবতীর্ণ হয়। তো এটা কি হচ্ছে আমার এরপরে যে আমি যেটা বলেছি যে আমি একটা হাইপোথিসিস দাঁড় করালাম যে তাহলে যে এর কারণটা কি? কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে পুঁজিবাদী অর্ডার, সেই অর্ডারের রূপান্তর ঘটেছে, একটা আমাদের টেকনোলজির ট্র্যাজেক্টরিতে একটা রূপান্তর ঘটেছে, এবং আজকাল সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া এমন একটা নেক্সাস গড়ে উঠেছে, যে কারণে যেটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে ডিলেজিটিমাইজ করা সম্ভব, এবং মুহূর্তের মধ্যে তাকে অপরাধী করে তোলা সম্ভব, তাকে ক্রিমিনালাইজ করা সম্ভব, এবং তাকে শাস্তি দেওয়া সম্ভব। তো এই যে এই ধরনের জার্নালিজমে কি ঘটে, যে এই ধরনের জার্নালিজমে আপনার গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া এবং সরকারের একটা অংশ এরা একসাথে কাজ করে। তো এখন আমরা যখন এই যে মানে 4টা কেস অ্যানালিসিস করে যখন আমরা ইন্টারভিউ করতে গেলাম, আমরা 22 জন সাংবাদিককে ইন্টারভিউ করলাম, সেই 22 জন সাংবাদিক আমাদেরকে আরো অদ্ভুত তথ্য দিলেন। যে তারা যেটা বললেন যে শিকারী সাংবাদিকদের তোমরা যে 4টা মাত্র কেস অ্যানালিসিস করছো, ব্যাপারটা তো সেখানে সীমাবদ্ধ না। তুমি যাও আজকে যে কোনো টক শোর দিকে তাকাও, টক শোতে কোনো না কোনো একটা অংশ, কোনো অ্যাঙ্কর এবং অন্য কেউ শিকারী সাংবাদিকতা ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি দুটো উদাহরণ আপনার দেখি, একদম একটা আগের উদাহরণ, একটা সাম্প্রতিক উদাহরণ। আপনি দেখেন যে বিটি বেগুন নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নেচার পত্রিকায় একটা আর্টিকেল ছেপেছে যে আমাদের বেগুনের মধ্যে কিছু পার্টিকেল পাওয়া যায়। এখন বেগুনের ব্যবসা তো বেগুন বিক্রি করে তার সবজি হিসেবে বিক্রি করে বেশি হয় না, তার চেয়ে বেশি হয় হচ্ছে তার বীজ এবং তার কীটনাশক, তার প্রসেসিং। তো এখন এটা হলো যে বিটি বেগুন, আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিটি বেগুন বাংলাদেশে চালু হয়েছিল কবে। এটা হলো যে 13 সালে সারা পৃথিবীতে বিটি বেগুন নিষিদ্ধ করা হয়েছে, তার ভেতরে অনেকগুলো হার্মফুল পার্টিকেল পাওয়া যায় এই কারণে, এবং এই বিটি বেগুন চালু হয়েছে বাংলাদেশে 2013 সালে। এখন যখন আমাদের একজন বিজ্ঞানী
একটা বিশ্লেষণ হাজির করেছে না বিটি বেগুন হার্মফুল, তখন তাকে সাহায্য করার প্রয়োজন। ৭১ টিভিতে একটা টক শোতে আপনারা দেখবেন যে আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনাকে তো ফৌজদারি মামলা দেওয়া উচিত, আপনি এই যে মানুষকে ভয় দেখিয়ে ফেলেন, আপনার তো এর জন্য মানে ভীষণ ক্ষতিপূরণ, এত কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত, এই কথাগুলো বলা হচ্ছে। এবং সর্বশেষ আপনি দেখবেন যে আমাদের একদম যখন জুলাই অভ্যুত্থানের শেষ দিকে কোন এক টেলিভিশনে এক নারী উপস্থাপিকা আছেন এবং মালিক বিচারপতি মানিককে ডাকা হয়েছে। সে বিচারপতি মানিক কি বলছেন, বিচারপতি মানিক কিভাবে উপস্থাপকের উপরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলেন। তো শিকারী সাংবাদিকতা শুধুমাত্র এখানে শেষ না, মানে শিকারী সাংবাদিকতার পরিসর অনেক বেশি বিস্তৃত। আমি যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটা কি, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চায় বেশ কিছু কারণ এটা করছে। যে যেমন তারা বলছে যে আমরা 2010-12 সাল পর্যন্ত ডিজিএফআই, এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম, কিন্তু 2010-12 সালের পর থেকে ডিজিএফআই, এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার এখতিয়ার আমাদের ছিল না। চাকরি হারানোর ভয় আছে, যে চাকরি বাংলাদেশের চাকরি হারানো এবং সম্মান হারানো একসাথে ঘটে। যে সাংবাদিকরা প্রথমত যে চাকরি হারায় তার পক্ষে আর দ্বিতীয়বার চাকরি পাওয়া সম্ভব না, এবং তাকে যেটা করা হয় যে সে আপনার তাকে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি লিবারেশন ওয়ার এলিমেন্ট হিসেবে পোট্রে করা হয়, এবং ফলে এই সাংবাদিক ভয় থাকে যে যে কোনো সময় চাকরি যেতে পারে, যে কোনো সময় তার সম্মান হারাতে পারে। তো ফলে তাকে কমপ্লাই করতে হয় মালিকের সাথে এবং সরকারের। এবং খুব ইন্টারেস্টিং যে মালিক এবং সরকারের, মালিক এবং মিডিয়ার মালিক এবং এবং গোয়েন্দা সংস্থার মধ্যে একটা খুব গভীর নেক্সাস গড়ে উঠেছে। মিডিয়ার মালিক, সম্পাদক এবং গোয়েন্দা সংস্থার মধ্যে যে নেক্সাস হচ্ছে এই প্রিডেটরি জার্নালিজমের উত্থানের একটা কারণ, ফ্যাসিস্ট রেজিমের এই প্রিডেটরি জার্নালিজমের উত্থানের একটা কারণ। তৃতীয়ত আপনি দেখেন যে আমাদের যে তারা যে ব্যাখ্যা দিচ্ছে যে যারা মিডিয়া ওন করে তারাই মূলত রাষ্ট্র চায়, এবং এবং এতে এবং কালচার এবং রাষ্ট্রের প্রজেক্ট সব একাকার হয়ে গেছে। তো ফলে এই ঘটনাটা অনিবার্য হয়ে গেছে। যেমন খেয়াল করেন যে আমাদের গতবারের ইলেকশনে কি করে, গতবারের ইলেকশনে কতজন মিডিয়ার মালিক এবং সম্পাদক কম্পিট করেছে? 18 জন। এর মধ্যে কতজন পার্লামেন্টারিয়ান হিসেবে হাজির হয়েছে? 12 জন। বুঝতে পেরেছেন যে মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তারাই মিডিয়া চালাচ্ছে, তারাই যারা ডিসেন্টিং ভয়েস, যারা একটু ভিন্নমত দেখাচ্ছে তাদেরকে সাহায্য করার উদ্যোগ নিচ্ছে। এবং মিডিয়ার যে ওনাররা, যে আমি বলছিলাম যে যারা সাংবাদিক মানে তাদের সাথে এনএসআই, ডিজিএফআই এর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। একটা ইনফরমেশন খুব এক্সাইটিং যে আমাদের পরবর্তী যে অনুসন্ধানের ফাইন্ডিং, যে অনেক সময় ছাত্রলীগের সময় থাকে না প্রেস রিলিজ দিকে পাঠানো, এবং সেই কাজটা করে মূলত ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। ছাত্রলীগের হয়ে তাদের এত সময় নাই যে আমি প্রেসে একটা প্রেস স্টেটমেন্ট পাঠাবো কিংবা একটা প্রেস রিলিজ পাঠাবো, ফলে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের হয়ে মানে প্রেস রিলিজ পাঠায়। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নেক্সাসটা খুব স্ট্রং হয়ে উঠেছে। যে মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার, মেইনস্ট্রিম মিডিয়ার আয় কমে গেছে, ফলে মেইনস্ট্রিম মিডিয়াকে নির্ভর করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর অনেকখানি। এবং সোশ্যাল মিডিয়ার আপনি বুঝতে পারছেন দুইটা চরিত্র আলাদা, এবং এই চরিত্রের কারণে আপনি দেখবেন যে যদি ৭১ টেলিভিশন খুলে দেখেন যে সে কি করছে, কিংবা অন্য টেলিভিশন খুলে দেখেন যে একটা স্টোরি বানাচ্ছে, সেন্সেশনাল স্টোরি, এইটাকে সে 7-8 ভাগে ভাগ করছে, তার হেডলাইনকে সে ব্যবহার করছে এমন একটা উপায় যেন কোনো একটা লোককে ভিলিফাই করা, সাহায্য করা এটা সহজে হবে। তো সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়ার এই নেক্সাস একটা গুরুত্বপূর্ণ কারণ হলো প্রিডেটরি জার্নালিজম উত্থান। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে এই যে আমি একটা নাম বাদ দিয়ে গেছি যে কারা কারা যুক্ত আসলে প্রিডেটরি জার্নালিজম প্রক্রিয়ার সাথে। এখানে আমি একটা শব্দ বলেছিলাম ইন্টেলিজেন্স এজেন্সি।
মূলত বলতে হবে যে সরি এম্বাসিজ, ফরেন এম্বাসিজ, মূলত বলতে হবে একটা ফরেন এম্বাসি খুবই গুরুত্বপূর্ণ কাজ প্লে করেছে। এটা হলো যে ইন্ডিয়ান এম্বাসি। ইন্ডিয়ান এম্বাসি প্রথমত আমাদের অনেকগুলো মিডিয়া সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক করেছে। ইন্ডিয়ান এম্বাসি তারপর কি করছে, মিড লেভেলের যে সাংবাদিক ঢাকা শহরে তাদের সাথে সম্পর্ক করেছে। এবং থার্ড পর্যায়ে তারা এই যে আপনার 18 পরে তারা সারা দেশে গুরুত্বপূর্ণ সাংবাদিকদেরকে তাদের পেরোলের আন্ডারে নিয়ে এসেছে। তার মানে যে আপনি যে কাউকে স্বীকার করতে চাইলে এই সিস্টেমটা একসাথে হয়ে অপারেট করবে। এবং যেটা হলো যে আরো মজার বিষয় হচ্ছে যে প্রতিটা হাউসে ইন্টেলিজেন্স এজেন্সির লোকজন উপস্থিত ছিল। কোনো না মিডিয়া হাউসের কোনো না কোনো কর্মী হয় ইন্টেলিজেন্স এজেন্সির লোক হয়ে কাজ করছে, অথবা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো নিজের লোক বসিয়ে রাখছে। আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, একটা আমি নাম বলবো না, সেই পত্রিকার নাম বলবো কারণ রিস্কি। সেই পত্রিকা একটা রিপোর্ট তৈরি করছে যে ভদ্রলোক যে আপনার অনেক টাকা পয়সা মেরে নিয়ে বিদেশে চলে গেলেন, বিদেশের নাগরিক হলো, শেখ হাসিনার খুব ক্লোজ অ্যাসোসিয়েট। তো তো তার বিরুদ্ধে একটা রিপোর্ট তারা প্রায় 2 বছর ধরে রেডি করে, এবং তারা কাউকে জানায়নি, শুধুমাত্র 3 জন লোক জানে যে আমরা এই রিপোর্টটা একদিন লিক করব। ওরা ওই দিন রিপোর্টটা রেডি করেছে, এবং উইদিন মিনিটস ডিজিএফআই অফিস থেকে ফোন এসেছে যে এই রিপোর্ট ছাপা যাবে। প্রিজেন্টেশন জার্নালিজম অপারেটস ইন টু ওয়ে। একটা হচ্ছে একদিকে সে সাপ্রেস করছে ওর সকল ভয়েসকে, এবং আরেকদিকে স্বীকার করছে যে ভয়েসগুলো হঠাৎ অ্যাপিয়ার করেছে পাবলিক স্পেসে। তো এই যে জার্নালিজমের এই যে প্রক্রিয়া, আমি আর এই বিষয়ে বিস্তারিত যাব না, বরং এই প্রক্রিয়ার ব্যাখ্যাটা জার্নালিজম কেন, যে আমরা তো জার্নালিজমকে মনে করি যে জার্নালিজম একটা সমাজে ওয়াচডগ রোল প্লে করে। তো জার্নালিজম কেন আজকে এখানে এসে না, এটা হচ্ছে আমার থার্ড সেগমেন্টের আলোচনা, যে জার্নালিজম কেন আজকে প্রিডেটরি রোলে অ্যাপিয়ার করছে, বিশেষত বাংলাদেশে। এবং আমার ধারণা যে যেখানে অটোক্রেটিক রেজিম আছে, যেসব দেশে ইনস্টিটিউশনাল সেফগার্ড নাই, আপনি ভারতে পাবেন, আমি ভারতের সাথে কম্পেয়ার করে দিচ্ছি অনেক ঘটনা, সেখানে এইটার ম্যানিফেস্টেশন আপনি দেখতে পাবেন। তো কেন এটাকে আমি প্রিডেটরি জার্নালিজম বলছি? আমরা যদি সাংবাদিকতার ইতিহাসের দিকে তাকাই, যদি আপনি দেখেন যে ম্যাস মিডিয়া এই শব্দটাও কিন্তু এসেছে অনেক পরে, যে অনেক পরে। তো এবং জার্নালিজম শব্দটা মূলত 18 শতকের আগে ছিল না। জার্নালিজম শব্দটা 18 শতকের আগে ছিল না। এবং আপনি ম্যাস শব্দটার মধ্যে একটা বড় রকমের মানে বিভ্রান্তি আছে, যে ম্যাস শব্দটা আপনি দেখতে পাবেন ক্রিশ্চিয়ান চার্চে ম্যাচ হয়। সেই ম্যাচ শব্দটা আপনার যখন মডার্ন জার্নালিজম হাজির হচ্ছে, যে ম্যাচের রোলটা কি ছিল, যদি আপনি চার্চে খেয়াল করেন, যে ম্যাচের রোল ছিল যে আমি বেশ মানুষকে শিক্ষিত করবে, দিক নির্দেশনা দেবে, এই নানান কিছু। তো এই ম্যাচের শব্দটা নতুন করে অ্যাপিয়ার হলো 18 শতকে। আমরা ইভেন যখন গুটেনবার্গের প্রেস আবিষ্কার হচ্ছে 16 শতকে, আমরা তখনও কিন্তু জার্নালিজম পাই না, আমরা পাই হচ্ছে যে ইউরোপ জুড়ে একটা রিডিং পাবলিক গড়ে উঠছে, ইংল্যান্ডে এবং অন্যান্য জায়গায় একটা যে পড়ুয়া শ্রেণী গড়ে উঠছে। এবং তখন গসিপ এবং অন্যান্য গসিপ, প্রোপাগান্ডা, ব্যালাড, এইগুলোর মধ্যে কোনো ফারাক নাই। ম্যাস প্রোডাকশন, আনটিল দেয়ার ইজ ম্যাস প্রোডাকশন, আনটিল দেয়ার ইজ টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, যেটা হলো যে আপনার একদিকে হচ্ছে যে প্রযুক্তি, গুটেনবার্গের প্রযুক্তিতে পত্রিকা ছাপা সম্ভব ছিল না, এবং ম্যাস প্রোডাকশন যদি না থাকে, ম্যাস পিপল যদি না থাকে, তাহলে সাংবাদিকতার কোনো প্রয়োজন থাকে না। 18 শতকে শিল্প বিপ্লব হচ্ছে একটা বড় ব্যাপার, যে এই সময়ে আপনার একই সাথে আপনার গণ উৎপাদন শুরু হচ্ছে, গণ বাজার তৈরি হচ্ছে, এবং গণমাধ্যম এই শব্দটার সাহায্য। ফলে হচ্ছে যে আপনার মনে রাখতে হবে যে সাংবাদিকতা বলে যে আইডিয়াল, আদর্শ বলে আমরা যেটা ভাবি, এটা কোনো অনৈতিহাসিক ব্যাপার, হিস্টোরিক্যাল কোনো প্রপঞ্চ না। ইতিহাসের সাথে সাথে, প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে, এবং ইকোনমির বিবর্তনের সাথে সাথে এর রূপান্তর হয়েছে। এবং আপনি যদি দেখেন যে টেলিগ্রাফ একটা যন্ত্রের কথা বলি, যে টেলিগ্রাফ যন্ত্রটা
যখন এলো তখন মূলত নিউজ সংগ্রহ করা সম্ভব। টেলিগ্রাফ আসার পরে আগে আমরা প্রতিদিনের ইভেন্ট কভার করে যে এভরিডে নিউজ পেপার এগুলো আমরা পাই। টেলিগ্রাফ মূলত প্রথম সাংবাদিকেও বলা হতো মূলত যে অ্যাসাইন করা যে সাংবাদিক সে হচ্ছে টেলিগ্রাফ সাংবাদিক। এবং এই টেলিগ্রাফ সাংবাদিক থেকে পরে আরো বিভিন্ন রকমের নানা রকমের আপনার অবজেক্টিভ সাংবাদিকের কথা পাবেন, যেটা হচ্ছে যে অনেকগুলো সংবাদপত্রের পক্ষে নিউজ কভার করা সম্ভব ছিল না, কারণ সব জায়গায় সে রিপোর্টার রাখতে পারে না। তখন কি হলো, আমেরিকাতে আপনার যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড প্রেস, 12টা প্রেস মিলে একটা সংস্থা গড়ে তুললো, যে সংস্থা বললো যে তোমরা সবচেয়ে আনবায়াসড রিপোর্ট নিয়ে আসবা, কারণ আমরা 12 জন কিনছি, 12 রকমের মানুষ, 12 রকমের মতাদর্শ, কিন্তু আমরা সেখান থেকে আমাদের মতাদর্শ অনুযায়ী রিপোর্টটা বানাবো। তো ফলে আমরা দেখবো যে বস্তুনিষ্ঠ তথাকথিত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গল্প, সেই গল্পটা শুরু হচ্ছে 18 শতকের পরে, কিন্তু গল্প সেখানে টিকে থাকে। আপনারা যদি মিডিয়ার ট্রান্সফরমেশনের পর্যায়গুলো খেয়াল করেন, আপনারা দেখবেন যে এই সময় 18 শতকের সময় থেকে যখন আমেরিকান রেভলিউশন ঘটে গেছে, এই সময়ে বলা হচ্ছে যে ধরেন যে কোন এক আমেরিকান কোন এক প্রেসিডেন্ট বলছেন যে আমাকে যদি মানে দুইটা অপশন দেওয়া হয়, আমি তাহলে প্রেসকে একটা অপশন, প্রেস এবং পার্লামেন্টের মধ্যে যদি কোনো অপশন দেওয়া হয়, আমি পার্লামেন্টকে প্রেসকে অপশন হিসেবে দেখব। এবং এই সময় আমরা বলি যে মিডিয়ার একটা নতুন ডেফিনেশন তৈরি হচ্ছে, যেটা ছিল চার্চের কাজ, সেই চার্চের কাজটা এবার এসে পড়লো মিডিয়ার উপরে। মিডিয়াকে বলা হলো যে মিডিয়া হলো সমাজে ওয়াচ ডগের রোল প্লে করবে। ওয়াচ ডগ মানে সে সমাজের যারা ক্ষমতাবান তাদের নজরদারি করবে, তাদের বিরুদ্ধে যত রকমের ভুল ত্রুটি আসে দেখবে এবং জনগণের পক্ষে হয়ে শান্ত করবে। এই যে ওয়াচ ডগ রোল প্লে করবে বলে আশা করা হলো, এইটা আমি দেখতে পাবো যে ইউরোপে এবং আমেরিকাতে অনেকখানি পালিত হয়েছে। কিন্তু মালিকানার ধরন এবং বাজারের ধরন, মানে বাজারের বিকাশ, এই দুইটা এমন জায়গায় এসে পৌঁছালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন আমরা দেখতে পারি যে একটা বাজার অর্থনীতি, সারা দেশ সারা পৃথিবী গ্লোবাল যে মার্কেটের একটা কনজিউমার কালচার এবং কনজিউমার সোসাইটি গড়ে উঠতে শুরু করছে। এবং এই সময় আমরা দেখবো যে কর্পোরেট ইন্টারভেনশন মিডিয়াতে বেড়েছে, এবং মিডিয়াতে কর্পোরেট ইন্টারভেনশন বেড়ে যাওয়ার ফলে কি ঘটলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে মিডিয়ার ওয়াচডগ রোল প্লে করা আর সম্ভব ছিল না। মিডিয়ার ওয়াচডগ রোল প্লে করা প্রায় ইম্পসিবল হয়ে উঠতে শুরু করলো অনেক জায়গায়, কারণ আমরা মিডিয়া তখন হয়ে গেল কি ল্যাপডগ রোল প্লে করতে শুরু করলো। মিডিয়ার ওয়াচডগ থেকে ল্যাপডগ এই রোল এসে চলে আসে। ল্যাপডগ মানে কি আপনারা তো বুঝলেন, যে ল্যাপডগ মানে হলো যে সে কোলে বসে থাকে, আর যখন মালিকের দরকার হয় সে একটু ভেবে পড়ে, এবং না হলে সে চুপচাপ করে বসে আনন্দ চুপচাপ থাকে, এবং মালিক যা বলে সেইটাই হচ্ছে তার। তো এই যে মিডিয়ার ল্যাপডগ রোলে চলে আসা, এই ল্যাপডগ রোলে চলে আসার পরে আমরা দেখতে পাবো যে ক্রমাগতভাবে মিডিয়ার স্বাধীনতার স্পেস স্কুইজ ডাউন, সংকুচিত হতে শুরু করেছে। এবং ইউরোপে এবং আমেরিকাতে এই প্রচেষ্টাটা ছিল যে সম্ভবত যেসব দেশ অটোক্র্যাট, যেসব দেশ হচ্ছে সোভিয়েত ব্লকের, সেই সব দেশে প্রোপাগান্ডা চলে, এবং আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের মিডিয়া হচ্ছে জনগণের কথা বলে। এই সময় আমরা দেখব যে 80 দশকের শেষের দিকে চমস্কি এবং হারম্যান একটা মডেল ডেভেলপ করে, এই মডেলটার নাম তারা দিচ্ছে প্রোপাগান্ডা মডেল। তারা বলছে কয়েকটা ফিল্টার, যে কোনো সংবাদকে কয়েকটা ফিল্টার অতিক্রম করে আসতে হয়। মিডিয়া নিশ্চয়ই অনেক কাজ করে, কিন্তু জনগুরুত্বপূর্ণ যে ইনফরমেশন মানুষের জানা দরকার, সেই ইনফরমেশন গুলো মিডিয়ার দেওয়ার ক্যাপাসিটি হারায় ফেলছে। মিডিয়া মূলত ক্ষমতাশীলদের পক্ষে প্রোপাগান্ডা রোল প্লে করছে, এবং তার ফিল্টার গুলো কি, সে বলছে মালিকানা একটা বড় ফিল্টার, যে মালিকের যে রূপান্তর ঘটেছে, আগের মালিক ব্যক্তি মালিক আর পরের কর্পোরেট মালিক, এই দুই মালিকের চরিত্রটা আলাদা, তার প্রফিট হাঙ্গার আলাদা, তার পলিটিক্যাল ডিজায়ার আলাদা। দ্বিতীয়ত হলো যে বিজ্ঞাপনের একটা চাপ আছে। বিজ্ঞাপনদাতারা বলছে, চমস্কিরা বলছে, দে বিকাম দ্য ডিফেক্ট লাইসেন্সিং এজেন্সি, যে একটা মিডিয়া চলবে কি চলবে না তা নির্ধারণ করে দিচ্ছে বিজ্ঞাপনদাতারা। যে ধরেন যে ইংল্যান্ডে আমরা দেখবো যে হিউজ লেবার ক্লাস মিডিয়া ছিল, যে তারা সাবস্ক্রিপশনের উপর নির্ভর করে
বিপুল মানুষের কাছে লাখ লাখ সার্কুলেশন ছিল তাদের, কিন্তু কর্পোরেট হাউসগুলো তো সেই তাদেরকে বিজ্ঞাপন দেবে। কর্পোরেট হাউস কাকে বিজ্ঞাপন দেবে? আপনি জাস্ট বাংলাদেশে খেয়াল করবেন, প্রথম আলোকে এবং ডেইলি স্টারকে সবচেয়ে বেশি পয়সার বিজ্ঞাপন দেওয়া হয়, অন্যান্য পত্রিকাকে সবচেয়ে কম দেয়। তাহলে ফলে প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষে যেভাবে সার্ভাইভ করা সম্ভব, যেভাবে ভালো ভালো কলাম পোস্ট করা সম্ভব, সেটা যে সাবস্ক্রিপশন বেসড, ধরেন যে আমাদের খবর পত্রিকার পক্ষে সম্ভব ছিল না, কিংবা অন্য নির্ভর ভালো পত্রিকার পক্ষে সম্ভব ছিল না। ফলে হচ্ছে কি যে এরা থ্রাইভ করবে এবং তারা কর্পোরেট তো ফলে কি হলো যে ডিফ্যাক্টো লাইসেন্সিং এজেন্সি যখন হয়ে উঠছে মিডিয়া, ফলে মিডিয়ার পক্ষে কর্পোরেট হাউসগুলোর কথা বাইরে যাওয়া চলছে না। ইভেন কর্পোরেট হাউসগুলো বলতে শুরু করলো যে 90-এর দশকে এসে আপনারা কেন আপনাদের সংবাদকে বিজ্ঞাপনের মতো করে প্রকাশ করেন। তো এই যে আরেকটা কি হচ্ছে সোর্স, আমি কোন সোর্স থেকে তথ্য নিই। সমাজের তথ্য নেওয়ার তো বিভিন্ন সোর্স থাকে, কিন্তু আপনি দেখবেন যে প্লান্টেড সোর্স আছে এবং যে পিআর এজেন্সিগুলো আছে, ইভেন যে নিউজ এজেন্সিগুলো আছে, তারা বিশেষ বিশেষ কিছু সোর্সের কাছে যায় এই তথ্যগুলো কালেক্ট করে। তারপর আরেকটা হচ্ছে প্লেস, যে আমি হুমকি দাম সরকার এবং বিভিন্ন ক্ষমতাশালী গোষ্ঠীগুলো হুমকি দেয় যে এই নিউজ ছাপলে কিন্তু তোমার বিজ্ঞাপন বন্ধ করে দেবো, এই নিউজ না করলে কিন্তু তোমার বিপদ করবো। তো ফলে দেখেন যে আনভিরের ক্ষেত্রে যেরকম ঘটেছে, যে দেশ রূপান্তর কিন্তু আনভিরদের সাথে আনভিরের বসুন্ধরা গ্রুপের পত্রিকা না, কিন্তু আনভিরের যে মুনিয়া কেসে সবচেয়ে বেশি ডাটি রিপোর্ট করেছে হলো দেশ রূপান্তর। কেন? কারণ হচ্ছে এই নেক্সাস, বিজনেস নেক্সাস, যে বিজনেস নেক্সাসের কারণে তাকে সবচেয়ে বেশি রিপোর্ট করতে হবে। তো আরেকটা ফিল্টারের কথা চমস্কি হারম্যান বলছিলেন যে অ্যান্টি কমিউনিজম, যে আপনার যে অ্যান্টি কমিউনিজম, যেটাকে আমরা 90-এর পরে আর কাজ করেনি, সোভিয়েত ইউনিয়নের পতনের পর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ইসলামিজম, অ্যান্টি ইসলাম এবং নানান রকমের অ্যান্টি ড্রাগ, নানান রকমের ফিল্টার হিসেবে এই 5টা ফিল্টার অপারেট করছে। চমস্কি এবং হারম্যান তাদের মডেল আবার রিভাইজ করেছে 2002 সালে, 68 সালের রিপোর্টে পড়ে। কিন্তু সেই রিভাইজ এডিশনে তারা বলতেছে যে আমাদের মিডিয়ার ডিজিটাল টেকনোলজি এসছে, তো তাতে করে টেকনোলজির এই রূপান্তরের ফলেও খুব একটা প্রোপাগান্ডা মডেলের খুব একটা রূপান্তর করে। কিন্তু তারপরেও আমরা দেখবো যে চমস্কি হারম্যানের মডেলের পরেও আরো সময় পেরিয়ে, যখন আমি দেখছি যে তারপরেও আরো 5-7 বছর পরে নিক ডেভিস একটা বই লিখেছেন, খুব ইন্টারেস্টিং বই, যে ফ্ল্যাট আর্ট নিউজ। সেখানে বলছেন যে তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে এই যে ধরেন যে ইরাকে যে ম্যাস ডিস্ট্রাকশন, এই কথাটা ক্রমাগতভাবে মিডিয়াতে গ্লোবালি প্রচার করা হয়, কিন্তু যুদ্ধ শেষে স্বীকার করা হলো যে কোনো উইপন ছিল না। আমরা সবাই জানলাম যে কোনো উইপন ছিল না, কিন্তু পত্রিকা কিংবা মিডিয়ার তো দায় ছিল সত্যটা প্রকাশ করার, কিন্তু তারা সত্যটা আগেও প্রকাশ করেনি এবং তারা যে সত্য প্রকাশে ব্যর্থ হয়েছে এই কথাটাও তারা স্বীকার করেনি, বরং তারা এই ইস্যু থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে। তো এই যে তো নিক ডেভিস বলছে যে মিডিয়ার কাজ আমি যতই পড়তে শুরু করলাম এবং বুঝতে শুরু করলাম, স্টাডিটা করতে শুরু করলাম, তার বইয়ের নাম হচ্ছে ফ্ল্যাট আর্ট নিউজ, যে যতই আমি গভীরে ঢুকতে শুরু করলাম আমি দেখতে পেলাম যে মিডিয়ার কাজ হচ্ছে মূলত ম্যাস ডিসেপশন উৎপাদন করা এবং ফলসিফাই করা, এবং মিডিয়া মূলত করাপশনে ভর্তি একটা ভয়ঙ্কর একটা ইন্ডাস্ট্রি। আরো পরে যদি আপনি আসেন, যখন আপনি দেখেন যে আমরা 2টার সময়ের কথা দিশায় বললেন, যে একটা হলো যে ফেক নিউজ। ফেক নিউজের যে ধরনের গবেষণা এবং কাজ হচ্ছে অদ্ভুত রকমের কাজ, কিন্তু ফেক নিউজ সবসময় ছিল। কিন্তু কথা হলো যে ফেক নিউজের ইতিহাস কি, ফেক নিউজ কিভাবে আজকের বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। এবং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প, এই শব্দটা পপুলার হয়েছে 2016 সালে, এবং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের সময় মানুষ মূল নিউজের চেয়ে ফেক নিউজকে বেশি বিশ্বাস করেছে, এবারও তাই। তো এবং এই যে এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটা কি করেছে, যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা এরকম লোকগুলো, যে যখন আপনি একটা অনেস্ট রিপোর্টও করেছেন তার বিরুদ্ধে, আনবায়াসড রিপোর্ট করেছেন, তখন উনি বলছেন যে এটা ফেক নিউজ।
মানে ফেক নিউজকে আমি কিভাবে কনটেক্সচুয়ালাইজ করব, হিস্টোরিসাইজ করব, এই 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 ক্যাপাসিটির অভাবে আমাদের বুদ্ধিজীবীরা অনেকগুলো বই লিখে ফেলেছে, স্কলাররা, কিন্তু সেই বইয়ে ফেক নিউজের যে বাস্তবতা, কেন একটা ফেক নিউজের বাস্তবতা তৈরি হয়, তার মধ্যে জার্নালিজম অপারেট করে এবং জার্নালিজম নিজে ফেক নিউজ প্রোডাকশনের একটা প্রধান মানে সার্কিট হয়ে ওঠে, এই ব্যাপারটা অনুপস্থিত থাকে। আরো একটা বিষয় খেয়াল করার মতো যে 2016 সালে আপনি অক্সফোর্ড ডিকশনারি দেখতে পাবেন নতুন একটা শব্দ চালু হয়েছে, পোস্ট ট্রুথ। তো পোস্ট ট্রুথ কি জিনিস? যে ট্রুথের আর ভ্যালু থাকছে না, বরং সেন্সেশন এবং ইমোশন এইগুলো হচ্ছে আমার পলিটিক্সের উপাদান হয়ে উঠছে। এবং সাংবাদিকও এইটা পাঠ করছে। যে সাংবাদিক কি করছে? সাংবাদিক যে সেন্সেশনকে ব্যবহার করছে, সাংবাদিক সেন্সেশনাল নিউজকে প্রমোট করছে এবং যে যে নেতা একটা সেন্সেশনাল কথা বলছে সেই কথাটাকে সে একটা ফ্যাকচুয়াল ট্রুথ হিসেবে হাজির করছে নিউজ মিডিয়াতে। তো এই হলো বাস্তবতা, যে যে বাস্তবতায় এই ঘটনাগুলো ইউরোপে ঘটছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরেকটু জিনিস আপনার খেয়াল রাখবেন, যে বাংলাদেশে কিন্তু আপনি এটাও খেয়াল রাখার দরকার যে ইউরোপে এবং আমেরিকাতে কিন্তু আমরা দেখতে পাবো যে যেটাকে আমরা বলছি শিকারী সাংবাদিকতা, এইটা অ্যাপিয়ার করে। তো বাংলাদেশে এটা কেন অ্যাপিয়ার করে? বাংলাদেশে অ্যাপিয়ার করেছে কয়েকটা কারণে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে ফেক নিউজ আছে, অন্য সবকিছু আছে, কিন্তু শিকারী সাংবাদিকতা নামে যে বিশেষ ধারার কথা আমি বলছি সেটা অ্যাপিয়ার করেছে। আর সেটা অ্যাপিয়ার করেছে মূলত কয়েকটা কারণে। এক হচ্ছে যে আগের যে নিউজ প্র্যাকটিস, যে আপনি চাইলেই প্রপাগান্ডা অনেক চালাতে পারবেন, যে আপনার টেলিভিশনে আপনি রিপোর্ট করতে পারবেন, পত্রিকায় রিপোর্ট করতে পারবেন, কিন্তু ইমিডিয়েট একটা যে মক ফরমেশন এটা আপনি ঘটাতে পারবেন। ফলে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া নেক্সাস আপনাকে সুযোগ করে দিচ্ছে যে মক ফরমেশনের। দুই হলো যে আপনার এখানে একটা অটোক্রেটিক রেজিম এস্টাবলিশ, একটা ফ্যাসিস্ট রেজিম এস্টাবলিশ। তো এই ফ্যাসিস্ট রেজিমের একটা শক্তিশালী উইপন হয়ে উঠছে মিডিয়া। তিন হলো যে আমাদের পুঁজিবাদের কাঠামোটা আমরা দেখতে পাবো যে 90-এর পরে থেকে একটা অ্যাগ্রেসিভ, আমরা যেটাকে বলছি যে অ্যাগ্রেসিভ ইকোনমির যাত্রা শুরু হয়েছে, যেটাকে আমরা বলছি যে গ্রেট এক্সিলারেশন। এই ইকোনমির বন ধ্বংস, বন উজাড় করা থেকে শুরু করে সকল কিছু কর্পোরেট দখলে যাওয়া, এই সকল কিছুকে অ্যালাউ করে এবং এই ইকোনমি আপনার ভীষণ ভায়োলেন্ট এবং এই ইকোনমি খুবই ভায়োলেন্ট ওয়েতে পাবলিক ডিসেন্টকে দমন করতে চায়। তো ফলে এই ইকোনমিক, কারণ এই ইকোনমি শুধুমাত্র ইকোনমিক স্ট্রাকচার না, এটা হলো একটা সেন্সিবিলিটি, এক ধরনের জীবন বোধেরও একটা স্ট্রাকচার। ফলে এই স্ট্রাকচার, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের যে পুঁজির অ্যাকুমুলেশন ঘটেছে, যে বাংলাদেশে পুঁজির অ্যাকুমুলেশন ঘটেছে একটা প্রিমিটিভ অ্যাকুমুলেশনের ফর্মে। 80-র দশক এবং 90-এর দশকের এখানকার যে শ্রেণীটা পুঁজি বিকশিত হয়েছে, সেই বিকশমান পুঁজির অংশটাই আজকে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। ফলে এই মিডিয়া ইন্ডাস্ট্রি অনিবার্যভাবে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রিডেটরি জার্নালিজমের একটা রূপ গ্রহণ করতে উৎসাহিত। আমার শেষ বক্তব্য এই যে যদি কোনো দেশে এরকম ফ্যাসিস্ট ফরমেশন ঘটে, প্রিমিটিভ অ্যাকুমুলেশন ঘটে এবং মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নেক্সাস এরকম থাকে, তাহলে সেই সব দেশেও আপনার ফ্যাসিস্ট প্রবণতা এবং প্রিডেটরি জার্নালিজম দেখা যায়। এবং আমি মনে করি যে বাংলাদেশে আজকে হয়তো আমরা একটা নতুন সময়ের মুখে এসে দাঁড়িয়েছি। আমি জানি না, যদি আমাদের ইকোনমিক স্ট্রাকচারের রূপান্তর না ঘটে, যদি আমাদের এই নেক্সাসগুলোর ভাঙন আমরা না ঘটাতে পারি, তাহলে প্রিডেটরি জার্নালিজম উইল রিঅ্যাপিয়ার এগেইন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আসলে আমার মনে হচ্ছিল আমি 16 বছর আগে রাজশাহী ইউনিভার্সিটিতে চলে গেছি।